প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শাহরুখ খান ও প্রীতি জিন্তার এমন এক লাভ স্টোরির গল্প শেয়ার করতে যাচ্ছি যা শোনার পর আপনার চোখে পানি চলে আসতে পারে। মুভিটার নাম হচ্ছে কাল হো না হো। মুভিটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি না টেনে পুরোটাই ধৈর্য ধরে শুনুন। গল্পের শুরুতে নিউ ইয়র্ক শহরে নায়না নামের এক মেয়ে জগিং করছিল। এই শহরের মানুষ সবসময় দু কদম এগিয়ে থাকে, অলসদের জায়গা নেই, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। এই শহর নায়নাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু একটি জিনিস শেখায়নি, তা হলো ভালোবাসা। নায়না তার কিছু পুরনো স্মৃতি ও বাবার কথা মনে করে একটু ইমোশনাল হয়ে যায়। নায়নার বাবা বেঁচে নেই। এরপর বাসায় নায়নার মা জেনিফারকে দেখতে পাই। সে টেলিফোনে লোনের ব্যাপারে কারোর সাথে কথা বলছিল। এখানে সে একটি রেস্টুরেন্ট চালায়, কিন্তু টাকা পরিশোধ করতে বাকি রয়েছে। নায়নার বাবা মারা যাওয়ার পর পরিবারের সব দায়িত্ব জেনিফার উপর এসে পড়ে। নায়নার ছোট ভাই শিব ভারী দুষ্ট, সে কিন্তু সে প্রতিবন্ধী, হাঁটতে পারে না। নায়নার দাদি শিবকে খুব আদর যত্ন করে, কিন্তু নায়নার আরেক ছোট বোন জিয়াকে দাদি একদমই দেখতে পারে না, আদর করে না, কারণ জিয়াকে দত্তক আনা হয়েছিল সেজন্য। দাদি জিয়াকে নিজের নাতনি হিসেবে মেনেই নিতে পারে না, সেজন্য জিয়া খুব কষ্ট পেত। কিন্তু জেনিফার জিয়াকে নিজের মেয়ের মতোই দেখে। এই পরিবারে এরকম নানান বিষয় নিয়ে সব সময় পারিবারিক অশান্তি লেগেই থাকে, যার জন্য নায়না খুবই বিরক্ত। নায়নার ফ্রেন্ড হচ্ছে সুইটি এবং প্রতিবেশীও। সুইটি প্রেম বিয়ে শাদী নিয়ে ভীষণ এক্সাইটেড থাকে, আর ইনি হচ্ছে সুইটির বড় বোন জাজ। যৌবন বয়স পেরিয়ে গেছে, কিন্তু সে এখনো ছেলেদের আকৃষ্ট করার জন্য হট লুকে থাকে সব সময়, যেন তার যৌবন এখনো শেষ হয়নি। জাজ হচ্ছে জেনিফার রেস্টুরেন্টের পার্টনার ও প্রতিবেশী, কিন্তু তাদের রেস্টুরেন্টের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তাদের রেস্টুরেন্টের সামনে আরেকটা রেস্টুরেন্ট হওয়াতে তাদের এখানে কাস্টমার একদমই আসে না। এদিকে ব্যাংক থেকে নেওয়া লোনের টাকা পরিশোধ করতে না পারলে রেস্টুরেন্টটা ছেড়ে দিতে হবে তাদের, তাই তারা ভীষণ টেনশনে ছিল। এরপর কলেজে নায়নার বেস্ট ফ্রেন্ড রোহিতকে দেখি। তারা একসাথে এমবিএ করছে। নারীদের প্রতি রোহিতের ভীষণ দুর্বলতা আছে, মেয়ে দেখলেই লাইন মারার চেষ্টা করে। রোহিত অনেক ধনী পরিবারের সন্তান, বাবা মা সবাই ইন্ডিয়াতে থাকে, আর রোহিত একাই নিউ ইয়র্ক থাকে। রোহিতের একটি ভালো গুণও রয়েছে, কারোর সাথে সে প্রতারণা করে না। রোহিত তার ভালো জিনিসগুলো, সত্যগুলো, স্পেশাল কিছু বিষয় তার একটা কালো ডায়েরিতে লিখে রাখতো। এদিকে বাসায় শিব পড়ে যাওয়াতে দাদি জিয়াকে চর মারে। সে থাকতে শিব কেন পড়ে গেল এটাই তার দোষ, কারণ দাদি জিয়াকে দেখতে পারে না, আগেই বলেছি। বাচ্চার গায়ে হাত তোলার জন্য জেনিফার শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করে। জেনিফার সাথে শাশুড়ি কিছু না কিছু নিয়ে ঝগড়া করবেই। সে তার ছেলের মৃত্যুর জন্য, মানে জেনিফার হাজব্যান্ড মারা যাওয়ার জন্য জেনিফারকে দোষারোপ করত, কারণ নায়নার বাবা সুইসাইড করেছিল। তাদের এই পারিবারিক অশান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তাদের জীবনে যেন এমন এক দেবদূতের আগমন ঘটে যে তাদের সব দুঃখ মুছে দিয়ে সুখ বয়ে আনবে। তখন নায়নার বাসার সামনের বাসা থেকে আমান নামের এক ছেলে বের হয়ে আসে। আমান দেখতে পায় নায়নার ফ্যামিলি প্রার্থনা করছে, কিন্তু নায়না আড়ালে পড়ে যাওয়াতে আমান তাকে দেখতে পায় না। হ্যালো। পরদিন শিব ও জিয়া বাইরে বসে বাস্কেট খেলা দেখছিল। ঠিক তখন দুজনের মাঝে আমান এসে বসে এবং খুব অল্প সময়ের মধ্যে দুজনের সাথে বন্ধুত্ব করে নেয়। তখন বাসার ভেতর নায়নার দাদি সঙ্গীত পরিবেশন করছিল, যা শুনতে খুবই বিরক্ত লাগতো। তাই আমান দাদি দাদি বলে ডেকে জানালার কাছে নিয়ে আসে তাকে। আমান বলে, দাদি, সঙ্গীতকে রীতিমতো আপনি নির্যাতন করছেন, প্লিজ গান বন্ধ করুন। যা শুনে দাদি খুব রেগে যায়। ঠিক তখন চাড্ডা আঙ্কেল চলে আসে। চাড্ডা আঙ্কেল দাদিকে বলে, সে আমার ভাতিজা, মজা করে বলেছে, প্লিজ রাগ করো না। এই চাড্ডা আঙ্কেল আর দাদির মধ্যে বুড়ো বয়সে প্রেম প্রেম খেলা চলছে, তাই সেটা নিয়েও আমান মজা নিতে থাকে। চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ভেতর থেকে নায়না আসে আর বলে, সকাল সকালে তো কিসের আওয়াজ? তখন আমান নায়নাকে দেখতে পায়। এখানে দুজন দুজনেরই চোখে চোখ পড়ে যায়। নায়না বিরক্তিকর দৃষ্টিতে তাকালেও আমান রোমান্টিক ভাবে তাকে দেখছিল। এরপর আমান নায়নার মায়ের সাথে পরিচিত হয়। তারা জানতে পারে প্রতিবেশী চাড্ডা আঙ্কেলের ভাতিজা আমান। আমানের একটি বিশেষ গুণ রয়েছে, খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে, অল্প সময়ে আপন হয়ে ওঠে।
আমানের কথাবার্তা জেনিফার খুব ভালো লাগে, কিন্তু আমান এত অল্প সময়েই মিশে যাচ্ছে এটা নায়নার কাছে কিছুটা বিরক্ত লাগছিল। সে আমানকে এত সহজেই গ্রহণ করবে না। আমান কৌশলে সেদিন রাতের ডিনারে নায়নার বাসায় দাওয়াত নিয়ে নেয়। এরপর রাতে দেখতে পাই আমান নিজেই নায়নার বাসায় এসে রান্না বান্নার কাজে হেল্প করছে, নিজেই সকলকে রান্না করে খাওয়াবে। যা দেখে নায়না ভীষণ অবাক হয়ে যায়। আমানের এসব ওভার অ্যাক্টিং নায়নার কাছে খুব বিরক্ত লাগতো। এখানে বেশ কিছু মজার কাণ্ডও ঘটে। নায়না আমানকে বলে, একদম হাসবে না, সকাল থেকে এমন আচরণ করছো মনে হচ্ছে অনেকদিন ধরে আমায় চেনো। আমান মজা করে বলে, অনেকদিন ধরে না, আমাদের সম্পর্ক জনম জনম ধরে। নায়না বলে, একদম এরকম করবে না, প্রতিবেশী প্রতিবেশীর মতো বিহেভ করবে। আমান বলে, আচ্ছা তুমি সবসময় এমন গোমরামুখ কেন, যেন হাসতেই ভুলে গেছো। সৃষ্টিকর্তার দেওয়া জীবনটাকে মূল্যায়ন করতে শেখো। আজকে আছি, কাল বেঁচে নাও থাকতে পারি, তাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। আমি তোমাকে হাসি খুশি থাকার ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, আমার মতো এরকম ট্রাই করো। কিন্তু নায়না খুব বিরক্ত হয়। আমান বলে, ওহো, বেচারা হাসতেই ভুলে গেছে। নায়না বিরক্ত হয়ে বাসায় চলে যায়। পরদিন সকালে নায়না আয়নার সামনে ব্রাশ করার সময় আমানের কথা মনে হয়, আমি কি সত্যিই হাসতে ভুলে গেছি? নায়না লাস্ট কবে হেসেছিল কারোর মনে নেই। নায়নার বাবা বেঁচে থাকতে লাস্ট হেসেছিল, বাবার মৃত্যুর পর তাকে কখনো হাসতে দেখা যায়নি। এদিকে আমানের বাসায় আমানের মা তার ফাইল থেকে আমানের একটি ছবি খুঁজে পায়, যেখানে আমানের সাথে প্রিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। আর এই মেয়ের সাথে যোগাযোগ করতেই তারা নিউ ইয়র্ক এসেছে। কিন্তু প্রিয়া কে, তার পরিচয় শেষে জানতে পারবো। এরপর নায়না ও সুইটি কোথাও যাচ্ছিল, তখন ওখানে ইয়ো ইয়ো একটি ছেলেকে দেখে সুইটি প্রেমে পড়ে যায়। আর তখনই হুট করে জুড়ে বসে আমান। এরপর আমান ওই ছেলেটির সাথে সুইটির সেটিং করিয়ে দেয়। কিন্তু পাশ থেকে নায়না এসব সহ্য করতে পারছিল না। এরপর নায়না রোহিতের সাথে দেখা করে এবং আমানের ব্যাপারে বলে, ও আমাকে বিরক্ত করে মারছে। সে আমাকে বলে আমি নাকি হাসতে ভুলে গেছি। রোহিত বলে, সে তো সত্যিই বলেছে। নায়না বলে, আমি জানি, কিন্তু আমি তার কথা শুনবো কেন? আমি ওকে দেখিয়ে দেব আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ডও রয়েছে। কিন্তু কে তার বয়ফ্রেন্ড? রোহিতকে তার বয়ফ্রেন্ড বানাবে। এরপর সেদিন রাতে নাইট ক্লাবে রোহিতকে নিয়ে আমানের সাথে দেখা করে। নায়না রোহিতকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় আমানকে। কিন্তু দুজনের কথাবার্তা আচরণে আমানের কাছে বারবারই ধরা পড়ে যাচ্ছিল রোহিত তার বয়ফ্রেন্ড নয়, শুধুমাত্র বন্ধু। আমান সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। শেষ পর্যন্ত ধরা খেয়ে রোহিত স্বীকার করতে বাধ্য হয়, নায়না আমার গার্লফ্রেন্ড না, সে আমার বন্ধু। নায়না এসব করেছিল যাতে করে আমানকে দেখাতে পারে আমি ভালো আছি, বয়ফ্রেন্ড নিয়ে হাসি খুশি আছি। কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় নায়না অতিরিক্ত ড্রিঙ্কস করে মাতাল হয়ে স্টেজে উঠে উড়াধুরা ডান্স শুরু করে। তারা এতটাই বেশি মাতাল হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত ক্লাব থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। এরপর তিনজন মাতলামি করতে করতে ফিরে আসে। সেদিনের পর থেকে রোহিতের সাথে আমানের খুব ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়। এরপর আবার নায়নার সাথে আমানের দেখা হয়। আমান তো সবসময় হাসি ঠাট্টা করে, তাই নায়না রাগ করে চলে যেতে নিলে আমান তার হাত ধরে টান দিয়ে বলে, প্লিজ রাগ করো না। আমান তাকে কিছু কথা বলে, দেখো তোমার বাবা যেখানেই থাকুক না কেন, তোমার রাগ তোমার দুঃখ সবকিছুই সে দেখছে, এমনকি তোমার জন্য সে কাঁদছেও। তুমি তার চোখের জল মুছে দিতে পারবে না, কারণ সে বেঁচে নেই। কিন্তু তুমি যদি হাসি খুশি থাকো তবেই তার কান্না থামানো যাবে, তার আত্মা শান্তি পাবে। তাই সব সময় দুঃখ না পেয়ে হাসি খুশি থাকো। আমানের এই কথা নায়নার খুবই ভালো লাগে। হঠাৎ করে আমানের প্রতি সব রাগ অভিমান দূর হয়ে যায় আর সে হাসতে শুরু করে। আমান যেন সত্যি সত্যি তার পরিবারের জন্য দেবদূত হয়ে এসেছে। আমান আসার পর থেকে সবাইকে হাসি আনন্দে মাতিয়ে রাখে সব সময়। যেই আমানকে সব সময় নায়নার কাছে বিরক্তিকর মনে হতো, হঠাৎ করেই সেই আমান তার হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর আমরা আমানের সাথে ছবির ওই প্রিয়া মেয়েটির সাথে মিট করতে দেখতে পাই। আমান প্রিয়ার সাথে একটা সিরিয়াস প্রবলেম নিয়ে কথা বলছিল, আর এটার জন্য প্রিয়া আমানের কাছে সময় চায়, আমার আরো কিছু সময় লাগবে। কিন্তু প্রবলেমের কথা এখানে বলা হয় না, সেটা পরে জানতে পারবো। এদিকে জেনিফার রেস্টুরেন্টের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। ব্যাংক তাদের নোটিশ দিয়ে দিয়েছে আগামী 2 মাসের মধ্যে রেস্টুরেন্ট ছেড়ে দিতে হবে, কারণ ব্যাংকের টাকা পরিশোধ করতে পারেনি।
রোহিত আর্থিকভাবে সহায়তা করতে চাইলেও জেনিফা নিতে চায় না। আমার সবকিছু শোনার পর রেস্টুরেন্টকে আবার চাঙ্গা করতে, কাস্টমারদের ফিরিয়ে আনতে নতুন কিছু পরিকল্পনা করে। নিজেদের দেশীয় সংস্কৃতি, দেশীয় কিছু খাবারের আইটেম সংযোজন করবে, কারণ এখানকার মানুষ নতুন কোনো খাবারের আইটেম পেলে সেটা খেতে আসবে। একই জিনিস তারা আর কতদিন খাবে। সকলে মিলে রেস্টুরেন্টটা নতুন ভাবে ডেকোরেশন করে কাস্টমার আকৃষ্ট করতে। নতুন পরিকল্পনা মাফিক সবকিছু করার পর কাস্টমাররা তাদের রেস্টুরেন্টে খাবার খেতে ভিড় করে। ব্যবসা পুরাই চাঙ্গা হয়ে যায়, যার জন্য জেনিফা আমানের উপর ভীষণ খুশি হয়। আমান তাদের মস্ত বড় এক বিপদ থেকে উদ্ধার করলো। আমানের এসব কাজে নায়না ইমপ্রেসড হয়ে যায়। সেজন্য পরদিন নায়না তাকে ধন্যবাদ জানাতে যায়। কিন্তু আমান বলে, আমি তো এসব শুধু তোমার জন্যই করেছি, তুমি কি সেটা শুনতে পাও না? তার এমন রোমান্টিক কথায় নায়না মুচকি হাসে আর বলে, না, শুনতে পাই না। আমান তখন বলে, আমিও এমনিই তোমাকে বললাম। তখন নায়নার চেহারা একটু অন্যরকম হয়ে যায়। এরপর নায়না রোহিতের সাথে দেখা করে এবং তাকে বলে, আচ্ছা রোহিত, তোমার কি কখনো এমন হয়েছে প্রথম প্রথম কাউকে খুব বিরক্ত লাগতো, কিন্তু হঠাৎ করে তাকে খুব ভালো লাগতে শুরু করে? রোহিত বলে, এসব কথা তুমি আমায় জিজ্ঞেস করছো কেন? নায়না হেসে বলে, এমনি। তাকে কিছু না বলে চলে যায়। রোহিত ভাবে তাকে ইঙ্গিত করে নায়না কিছু বোঝাতে চেয়েছিল, তার মধ্যে কিছু তো একটা হয়েছে। আসলে নায়না পুরোপুরি আমানের প্রেমে পড়ে গেছে। আমানের প্রেমে পড়ে সে খুশিতে হাওয়ায় ভাসছিল। নায়না সুইটির সাথে বিষয়টা শেয়ার করে, আমি আমানকে ভালোবেসে ফেলেছি, দিন রাত এখন শুধু তার কথাই ভাবি, কিন্তু এখন আমি কি করব? সুইটি জানায়, দেরি না করে ভালোবাসার কথা আমানকে জানিয়ে দে। এ থেকে আরেক কাহিনী ঘটে গেছে। সেদিনের ঘটনায় রোহিত আমানকে জানায়, নায়নাকে আমি ভালোবাসি, কিন্তু এখন তার মনের কথা জানতে হবে। আমান জানায়, তাহলে তোমার মনের কথা জানিয়ে দাও তাকে। ঠিক তখন নায়না রোহিতকে ফোন করে এবং তাকে বলে, রোহিত, তোমাকে আমি কিছু বলতে চাই। রোহিতও তখন খুশিতে আত্মহারা। এই সুযোগে রোহিতও তার ভালোবাসার কথা জানাবে। এরপর একটা সময়ে তারা দুজন দেখা করে। দুজনের ভেতরে যেন এক্সাইটমেন্ট কাজ করছিল। নায়না খুব এক্সাইটেড হয়ে রোহিতকে বলে, আমি আমানকে ভালোবেসে ফেলেছি রোহিত। রোহিত তখন নিজের অবস্থা বুঝতে না দিয়ে নায়নাকে অভিনন্দন জানায়, কিন্তু তার ভেতরে ভেতরে কষ্ট হচ্ছিল। নায়না একটু নার্ভাস ছিল। আমান কি তাকে ভালোবাসে এটা নিয়ে সে ভীষণ কনফিউজড। রোহিত বলে, তোমাকে ভালোবাসবে না এমন কেউ আছে নাকি? যাও এখনই আমানকে গিয়ে সব বলে দাও। বেচারা রোহিতের জন্য তখন কিছুটা খারাপ লাগছিল। এরপর নায়না ভালোবাসার কথা জানাতে আমানের কাছে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে যায় সে। এরপর আমানের বাসায় কলিং বেল বাজালে আমান দরজা খুলে। এরপর নায়না ভেতরে এসে বসে। নায়না আমানকে কিছু বলতে চায়, কিন্তু বারবারই সে নার্ভাস হয়ে যাচ্ছিল। ঠিক তখনই টেবিলে আমান ও প্রিয়ার ওই ফটোটি দেখতে পায়। জিজ্ঞাসা করে, এই মেয়েটি কে? আমান বলে, এটা প্রিয়া, আমার স্ত্রী। এই কথা শুনে নায়নার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমান জানায়, 3 বছর আগে আমাদের বিয়ে হয়, কিন্তু একদিন দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হয়, তাই প্রিয়া রাগ করে নিউ ইয়র্ক চলে এসেছে, আর তাকে ফিরিয়ে নিয়ে যেতেই আমি আর মা এখানে এসেছি। ওহো, প্রিয়ার কথা তোমাকে বলতে ভুলেই গেছি, তার কথা বলাই হয়নি। এসব শুনে প্রিয়া যে কতটা কষ্ট পায় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমান তাকে দেখে বলে, আরে কাঁদছো কেন? আমার দুঃখের কথা শুনে কাঁদছো? চোখের পানি মুছো, সব ঠিক হয়ে যাবে। নায়না চলে যেতে চায়। আমানের জন্য যে ফুল নিয়ে এসেছিল সেই ফুলগুলো চাড্ডা আঙ্কেলকে দিয়ে যায় সে, কিন্তু তারা স্পষ্ট বুঝতে পারছিল আমানের কথায় নায়না কতটা কষ্ট পেয়েছে। নায়নার চোখ মুখ কথা বলছিল সে আমানকে ভালোবাসে। বুক ভরা কষ্ট নিয়ে নায়না বাড়ি থেকে চলে যায়। এরপর আমানের মা জিজ্ঞাসা করে, তুমি তাকে ভালোবাসো? কিন্তু আমান বলে, না, আমি তাকে ভালোবাসি না। মা বলে, আমি তোর মা লাগি, আমাকে মিথ্যা বলতে পারো না। আমান বলে, আমি এখন কি করব? তাকে সত্যিটা বলে দেব? সত্যিটা জানলে নায়না নিতে পারবে না, সহ্য করতে পারবে না। আসলে আমানও নায়নাকে ভীষণ ভালোবাসে, কিন্তু নায়নাকে সে মিথ্যে বলেছে। প্রিয়া তার স্ত্রী নয়, প্রিয়া তার বন্ধু, সে একজন ডক্টর। আসলে আমানের বড় ধরনের একটা হৃদরোগ হয়েছে। আমান যে কোনো মুহূর্তে মারা যেতে পারে,
আর নিউ ইয়র্কে এসেছে নিজের ট্রিটমেন্টের জন্য প্রিয়ার কাছে। তাই আমান নায়নাকে মিথ্যে বলেছে। সে চায় না নায়না আমাকে ভালোবেসে সারা জীবন দুঃখ বয়ে বেড়াক, বরঞ্চ আমান নায়নার জন্য ভালোবাসার মানুষ খুঁজে দেবে, সে যেন সারা জীবন সুখে থাকতে পারে। এদিকে নায়না বাইরে এসে ভীষণ কান্নাকাটি করছিল। জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছিল, এই কষ্ট সে সহ্য করতে পারছিল না। এইভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। এরপর নায়না পরিস্থিতি নিজের সাথে মানিয়ে নিয়ে কিছুটা স্বাভাবিক হয়। একদিন রোহিতের সাথে সে দেখা করে এবং আমানের ব্যাপারে জানায় সে বিবাহিত। রোহিত বলে, এই কথা আগে বলনি কেন? সে বলে, আগে জানলে কি আমি প্রেমে পড়তাম, কিন্তু এখন তাকে ভুলতেও পারবো না। কিন্তু ভুলতে তো হবেই, না হলে আমি আর আমার মন একা হয়ে যাব। কিন্তু রোহিত বলে, তুমি কখনোই একা হবে না, আমি আছি না। নায়না বলে, তুমি কেন আমার পাশে থাকবে? রোহিত বলে, তুমি যদি আমায় ভালোবাসো তাহলে তোমার মন কখনোই ভাঙবে না। নায়না হাসি ঠাট্টা ভেবে হেসে দেয়। রোহিত বলে, এটাই তোমার সমস্যা, তুমি কখনোই আমাকে সিরিয়াস নাও না। এরপর একদিন পাঞ্জাব থেকে নায়নাকে দেখতে আসে, কিন্তু নায়না তো বিয়ে করবে না। তাদের সামনে খারাপ বিহেভ করে বিয়ে ক্যান্সেল করে দিয়ে পার্কে বসে একা একা কাঁদতে থাকে। মেয়ের কষ্ট দেখে মা তার কাছে আসে। জেনিফার নিজেও সারাটা জীবন কষ্ট করে এসেছে, একা একা জীবন পার করে দিল। ঠিক মায়ের মতোই নায়নার জীবনও হতে যাচ্ছে। কিন্তু মা তো জানে এই একাকিত্ব জীবন কতটা কষ্টদায়ক। নায়না বলে, আমি এখন কি করব? আমানকে সত্যি আমি অনেক ভালোবাসি মা, তাকে ভুলে যাওয়া সম্ভব নয়। আমার সাথে কেন এমনটা হলো মা? কিন্তু তাদের এসব কথা পেছন থেকে আমান যে শুনছিল এটা তারা জানেই না। জেনেফা মেয়েকে সান্ত্বনা দিচ্ছিল, একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার জীবনে নিশ্চয়ই সৃষ্টিকর্তা এমন কাউকে পাঠাবে যে তোমাকে ভালোবাসতে শিখাবে। চলো বাড়ি ফিরে যাই। আমান নিজের ভালোবাসা নায়নাকে দিয়ে নায়নার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করতে চায় না, কারণ সে বাঁচবে না। কিন্তু আমান মরার আগে নায়নার জীবনে ভালোবাসার মানুষ তার জীবন সঙ্গী ঠিক করে দিয়ে যাবে। নায়নার জীবনে সুখ এনে দেবে সে। কিন্তু নায়নার ভালোবাসার মানুষ কে হবে? রোহিত সত্যিই নায়নাকে ভালোবেসেছে, এটা আমান জানতো। তাই আমান চায় রোহিতের সাথে নায়নার সম্পর্ক হোক। তাই সে রোহিতকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিতে থাকে। নায়নাকে সে কিভাবে ইমপ্রেস করবে, তার মন জয় করবে। আমান রোহিতকে বলে, আমি যা যা বলবো তুমি ঠিক সেভাবেই কাজ করবে। রোহিত তো নায়নাকে পেতে খুব এক্সাইটেড ছিল। নায়নাকে ইমপ্রেস করার জন্য আমান 6 দিন সময় লাগাবে। শুধু আমার কথা মতো কাজ করো তুমি। আমান পরামর্শ দেয়, মেয়েদের পেছনে যত বেশি দৌড়াবে সে তোমার থেকে তত পালিয়ে বেড়াবে। যখন মেয়েদের পেছনে দৌড়ানো বাদ দেবে তখন মেয়েটা বিভ্রান্ত হয়ে যাবে, উল্টো তোমার পিছু করবে সে, এটা জানার জন্য তুমি তার পিছু দৌড়াচ্ছ না কেন। তাই আজ থেকে নায়নার সাথে কথা বলো না, তাকে এড়িয়ে চলো। 6 দিনের প্রথম দিনে রোহিত কলেজে নায়নার সাথে একসাথে বসলেও তার সাথে কথা বলে না, ইগনোর করে চলছিল। রোহিতকে কি কি করতে হবে আমান ফোনে সব শিখিয়ে দিচ্ছিল। দ্বিতীয় দিনে এসে রোহিত নায়নার পাশে না বসে অন্য একটা সেক্সি মেয়ের পাশে গিয়ে বসে। নায়না তো এসব সহ্যই করতে পারছিল না। এরপর তৃতীয় দিন আমান রোহিতকে কলেজ যেতে মানা করে দেয়, যাতে করে নায়না তাকে মিস করে। এরপর চতুর্থ দিন রোহিতকে নায়নার সাথে কথা বলতে বলে, কারণ রশি বেশি টাইট দিলে ছিঁড়ে যেতে পারে। রোহিত তার সাথে কথা বলতে গেলে নায়না বলে, গত 3 দিন ধরে তোমার কি হয়েছে? কোথায় কোথায় গিয়েছো? কোথায় ছিলে তুমি? যখন বন্ধুকে দরকার তখন তুমি কোথায় থাকো? রোহিত বলে, তোমার বন্ধু হয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি। দেখো নায়না, প্রেমের প্রথম পদক্ষেপ বন্ধুত্ব এবং শেষ পদক্ষেপ বন্ধুত্ব, শুধু রয়ে যায় মধ্যম পদক্ষেপটা। নায়না, তুমি ভাবো, ভাবতে থাকো, আর তোমাকে ভাবার জন্য আমি সারাটা জীবন দিয়ে দেব। সেদিন রোহিতের এই কথাগুলো নায়নার কাছে সত্যি সিরিয়াস মনে হয়। এরপর পঞ্চম দিন এসে রোহিত নায়নাকে ডান্স ক্লাসের একটা কার্ড দিয়ে বলে, সামনে আমার মা বাবার বিবাহ বার্ষিকী, তাই সেই অনুষ্ঠানে ডান্স করতে হবে। কিন্তু আমি তো ডান্স জানি না, আর ডান্সের জন্য একজন পার্টনারের দরকার। তুমি যেহেতু আমার লাইফ পার্টনার হতে যাচ্ছ, তাই আমি চাই ডান্স ক্লাসে আমার নাচের পার্টনার হও। এরপর দেখি দুজনে ডান্স ক্লাসে ডান্স প্র্যাকটিস করছিল। এতে করে দুজনের সম্পর্কটা ভালোই এগিয়ে যাচ্ছিল। নায়না রোহিতকে আস্তে আস্তে লাইফ পার্টনার হিসেবে মেনে নিচ্ছিল। এদিকে দেখি আমান তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। প্রিয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার রিপোর্ট খুবই খারাপ, রিকভার করার কোনো সম্ভাবনাই নেই।
পরদিন মানে ষষ্ঠ দিন নায়না রোহিতকে একটা প্রেমের লেটার পাঠিয়েছে। লেটারটি পড়ে রোহিত খুশি হয়। নায়নার মন জয় করতে সে সক্ষম হয়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে আমানের জন্য। তাই রোহিত আমানকে ধন্যবাদ জানায়, তুমি না থাকলে এসব সম্ভব হতো না। তুমি সত্যি অনেক ব্রিলিয়ান্ট। তোমার বুদ্ধিতে 6 দিনের মাথায় মেয়ে পটে গেছে। ঠিক তখন নায়না হঠাৎ সেখানে চলে আসে আর তাদের এসব কথা শুনে ফেলে। কিন্তু তারা নায়নাকে খেয়ালই করেনি। রোহিত আমানের প্রশংসা করেই যাচ্ছিল, তোমার কারণে আজ নায়না আমার হৃদয়ে, সব ক্রেডিট তোমার। এরপর তারা যখন দেখে নায়না পাশে দাঁড়িয়ে সব শুনে ফেলেছে, নায়না তখন আবার ভীষণ কষ্ট পায়। নায়না রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। তার ভালোবাসা নিয়ে যেন পুতুল খেলা হচ্ছে। নায়না রাগ ভাঙাতে রোহিত ও আমান দৌড়ে আসে। নায়না বলে, আমাকে নিয়ে মজা করা হচ্ছে, মাত্র 6 দিনে মেয়ে পটানো, তাই না? তোমাদের তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত এই কাজের জন্য। কিন্তু রোহিত বলে, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু তারা নায়নার মন ভেঙেছে। নায়না বলে, আল্লাহর দোহাই লাগে, আমাকে নিয়ে মজা করো না, আমাকে ছেড়ে দাও, এই বলে চলে যাচ্ছিল। তখন আমান রোহিতের কাছে থাকা সেই কালো ডায়েরিটা বের করে পড়তে শুরু করে। যেই কালো ডায়েরিতে রোহিত কখনো মিথ্যে কিছু লিখে না, এটা নায়না ভালো করেই জানে। রোহিত ডায়েরিতে লিখেছে, নায়নাকে আমি সত্যি অনেক অনেক ভালোবাসি। এই কথা শুনে নায়না দাঁড়িয়ে যায়। কিন্তু আমান যখন ডায়েরির পরের পৃষ্ঠায় যায় তখন সেখানে আর কিছুই লেখা ছিল না। এখন কি উপায়? আমান নিজেই তার মনের কথাগুলো রোহিতের বলে চালিয়ে দিচ্ছিল। তখন নায়নাকে ইমপ্রেস করতে আমান ভালোবাসার অনেক কথা বলে। সে বোঝাচ্ছিল এই কথাগুলো রোহিত ডায়েরিতে লিখেছে। কথাগুলো শুনে নায়না ভীষণ ইমোশনাল হয়ে যায়। এরপর রোহিত আমানের কাছে এসে বলে, এই কথাগুলো তো আমি ডায়েরিতে লিখিনি। আমান বলে, লিখনি তো কি হয়েছে, আমি তোমার হয়ে বলে দিয়েছি। সেদিন রাতে নায়না বাসার ছাদে বিষণ্ণ চেহারায় দাঁড়িয়েছিল। মা তার কাছে আসে। মা তো সন্তানের মনের কথা জানে। জেনিফা বলে, ভালোবাসার সাথে শক্তিও থাকা দরকার। তোমার বাবা আমাদের ভালোবাসতেন, কিন্তু তিনি দুর্বল ছিলেন। মরার আগে একটিবারও ভাবলেন না আমাদের কি অবস্থা হবে তখন। কিন্তু রোহিত দুর্বল নয়, ভালোবাসার সাথে তার শক্তিও রয়েছে। নায়না বলে, সে ভালোবাসা পাওয়ার জন্য অন্যজনের সাহায্য নিয়েছে, এটা কি তার দুর্বলতা নয়? জেনিফা বলে, দেখো, রোহিত জানতো তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই সে আরেকজনের সাহায্য নিয়েছে। এটা কোনো দোষ নয়, এটাই শক্তি, এটাই ভালোবাসা। মায়ের কথা নায়নার বিশ্বাস হয়। তাই পরদিন নায়না রোহিতকে ফোন করে বলে, তোমার সাথে পার্সোনাল কিছু কথা আছে, দেখা করতে হবে। এরপর নায়না রোহিতের সাথে দেখা করতে যাচ্ছিল। পরিবারের সকলেই চায় রোহিতের সাথে নায়নার সম্পর্ক হোক, তাদের বিয়ে হোক। যাওয়ার পথে আমানের হঠাৎ মনে পড়ে যায়, রোহিত একদিন নায়নাকে বলেছিল, খোলা চুলে তোমায় বেশি সুন্দর লাগে। তাই আমান নায়নার চুলগুলো খুলে দেয়। এরপর দেখি রোহিত ও নায়না একটি জায়গায় গিয়ে দেখা করে। রোহিত গোলাপ ফুল নিয়ে নায়নাকে কিছু ভালোবাসার কথা বলে আর বলে, এই ফুলগুলো তোমায় অনেক আগে থেকেই দিতে চেয়েছি, কিন্তু পারিনি। তাই প্লিজ আজ তুমি আর প্রত্যাখ্যান করো না, তাহলে আমি দুঃখ পাবো। রোহিত নায়নাকে বিয়ের জন্য প্রপোজ করে, উইল ইউ ম্যারি মি? নায়না সেদিন আর না করে না, রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর রোহিত আমানকে ফোন করে জানায় নায়না রাজি হয়েছে। তখন পরিবারের সকলেই খুব খুশি হয়, ফাইনালি নায়না রাজি হয়েছে। আমার নিজের ভালোবাসাকে কুরবানি দিয়ে শুধুমাত্র নায়নার সুন্দর ভবিষ্যতের জন্য রোহিতের কাছে তুলে দেয়। এরপর একদিন রোহিতের বাবা মা বাসায় এসে নায়না ও রোহিতের বিয়ের দিনক্ষণ ঠিক করে। সে সময় নায়নার দাদি হঠাৎ দুঃখ করে বলে, আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো। তখন রোহিতের মা বলে, তার কি হয়েছিল? দাদি জানায়, হার্ট অ্যাটাকে মারা গেছেন। দাদি বলে, এখন নায়না, এরপর শিবের একটা ব্যবস্থা হয়ে গেলে সবকিছু ছেড়ে বাড়ি চলে যাব। রোহিতের বাবা বলে, আর জিয়ার কি হবে? দাদি বলে, সে আমাদের না। কিন্তু জেনিফা বলে, না, সে আমাদের মেয়ে। নায়না যেমন আমার মেয়ে, জিয়াও আমার কাছে সেরকম। জেনিফা তাদের মিথ্যা বলে না, তার স্বামী হার্ট অ্যাটাকে মারা যায়নি, সুইসাইড করেছিলেন। এটা শুনে দাদি ভীষণ রাগ করে। তারা চলে যাওয়ার পর এই বিষয় নিয়ে জেনিফার সাথে শাশুড়ির ভীষণ ঝগড়া হয়। সুইসাইডের কথা না বললে কি হতো না? আর জিয়াকে কখনোই নাতনি হিসেবে আমি মানবো না। যেটা শুনে জিয়া খুব কষ্ট পায়। এই বিষয় নিয়ে দুজনের ঝগড়া যখন চরম পর্যায়ে, তখন জিয়া দৌড়ে ছুটে যায় আমানের বাসায় ঝগড়া থামানোর জন্য তাকে ডাকতে। দাদি জেনিফাকে বলছিল,
আমার ছেলে প্রথম ভুল করেছে তোমায় বিয়ে করে, আর দ্বিতীয় ভুল করেছে জিয়াকে দত্তক এনে। সবকিছুর জন্য জেনিফারকে দোষ দিচ্ছিল সে। তখন আমান না চাইতেও তাদের ঝগড়ার মধ্যে আসতে বাধ্য হয় আর বলে আপনার ছেলের আরো একটা ভুল ছিল। আমান তাদের ঝগড়ার বিষয়বস্তু জেনে কঠিন এক সত্য তাদের সামনে আনে, যেই সত্য জেনিফা শাশুড়ির কাছে লুকিয়ে রেখেছে এত বছর ধরে। জেনিফা বলতে মানা করছিল, কিন্তু আমানকে সত্য বলতেই হবে, নইলে তিনি সারা জীবন শুধু দোষ দিয়েই যাবে। আমান বলে আপনার ছেলের একটা অবৈধ সম্পর্ক ছিল, আর সেই অবৈধ সম্পর্কের একটা ফলাফল রেখে গেছে সে। আপনি জানতে চান সেই ফলাফল কি? জিয়া হচ্ছে আপনার ছেলের সেই অবৈধ সন্তান। জিয়াকে তখন কেউ স্বীকৃতি দেয়নি, তার আসল মাও স্বীকৃতি দেয়নি, কিন্তু জেনিফা স্বামীর অবৈধ সন্তানকে স্বীকৃতি দিয়ে বাড়িতে এনেছিল। জেনিফা কতটা মহৎ গুণের পরিচয় দিয়েছিল সেদিন। তখন দাদি এই সত্য জানার পর নিজের ভুল বুঝতে পেরে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সে জিয়াকে নিজের নাতনি হিসেবে মেনে নেয়। জেনিফার কাছেও সে অনেক কৃতজ্ঞ এখন। তাদের মধ্যে এখন অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা নতুন করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এর কিছুদিন পর খুবই জাঁকজমকভাবে রোহিত ও নায়নার বাগদান হয়। আমার নিজের ভালোবাসার মানুষ নায়নাকে একদম পারফেক্ট জীবন সঙ্গিনীর হাতে তুলে দিতে পেরে অনেক আনন্দিত ছিল। ভালোবাসার মানুষ ভালো থাকলে তারও ভালো লাগবে। তাই তো এই বাগদান অনুষ্ঠানে আমান খুব আনন্দ ফুর্তি করছিল, নাচ গান করছিল। আমার নাচতে নাচতে হঠাৎ করে একসময় অসুস্থ হয়ে যায়। তার অসুখ অনেক বেশি চাপ দিয়েছে। আমান কাউকে কিছু না বলে বাসায় চলে আসে। কিছুদিনের মধ্যে আমানের অবস্থা অনেক বেশি গুরুতর হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রিটমেন্ট করার পর সে কিছুটা ভালো অনুভব করে, কিন্তু সেদিন প্রিয়া হাসপাতালে ছিল না। তাই আমানের মা বলে প্রিয়াকে কল কর। আমান বলে থাক, দরকার নেই, কারণ আজকে তার বিবাহ বার্ষিকী। তবে আমানের অসুস্থতার একটা মেসেজ প্রিয়াকে পাঠায়, কিন্তু প্রিয়ার হাজবেন্ড বলে আজ হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই, সেখানে আরো ডাক্তার আছে, চলো তোমাকে কিছু কিনে দেই। এরপর সেই একই মার্কেটে রোহিত নায়নাকে নেকলেস কিনে দিতে এসেছে। রোহিত নায়নাকে একটা নেকলেস কিনে দেয়, আর সেটা গলায় দিয়ে আয়নার সামনে ট্রায়াল দিতে যায় নায়না। কিন্তু সেখানে সে প্রিয়াকে দেখে চিনে ফেলে। এর আগে আমানের সাথে তার ফটো দেখেছিল। নায়না বলে তুমি প্রিয়া তাই না? আমি আমানের বন্ধু। তখন প্রিয়া বলে ওহ মাই গড, আমানের কাছে তোমার অনেক কথা শুনেছি। প্রিয়া বলে আজ আমাদের অ্যানিভার্সারি, তাই কেনাকাটা করতে এসেছি। প্রিয়া তার হাজব্যান্ড অভয়কে ডেকে এনে রোহিত ও নায়নার সাথে পরিচয় করিয়ে দেয়। নায়না তো ভীষণ অবাক হয় আর বলে তুমি কি আবার বিয়ে করেছো? কারণ নায়না তো জানতো প্রিয়া আমানের স্ত্রী। তখন অভয় বলে আমরাও আমানের সাথে দেখা করেছি, হি ইজ এ গ্রেট গাই, সে সবাইকে হাসি খুশি দেখতে চায়, কিন্তু আজকে যখন তার সাথে দেখা করলাম খুবই খারাপ লাগলো। আমানের হাতে আর বেশি সময় নেই, সে বাঁচবে না। এই কথা জানার পর নায়নার চোখে পানি চলে আসে, সে ভীষণ কষ্ট পায়। নায়না তখন বুঝতে পারে আমান তাকে কেন সত্য কথা বলেনি সেদিন। আমানের পুরনো কথাগুলো মনে পড়তে থাকে। আমান মজা করে যে ভালোবাসার কথা তাকে বলতো সেগুলো তার হৃদয়ের কথা ছিল, কিন্তু আমান নায়নাকে ভালোবেসে তাকে বাকি জীবন একাকিত্বের কষ্ট দিতে চায়নি, কারণ সে তো বাঁচবে না। এদিকে প্রিয়া আমানকে ফোনে সব জানিয়ে দেয়, নায়না সব সত্য জেনে গেছে। এরপর নায়নাকে দেখতে পাই সেই জায়গায় গিয়ে অনেক কান্নাকাটি করছিল একা একা। তখন ওখানে আমান চলে আসে। নায়না আমানকে দেখতে পেয়ে দুজন দুজনের কাছে আসে। নায়না কাঁদতে কাঁদতে আমানকে বলে তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি চলে যাওয়ার পরও আমার জন্য ভালোবাসার মানুষ রেখে যেতে চাও? এমন ভালোবাসা কি আর কারো হয়? তুমি আমাকে কেন এতটা ভালোবাসলে? নায়না ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। যাই হোক, পরের দৃশ্যে দেখি আমান নিজে উপস্থিত থেকে রোহিত ও নায়নার বিয়ে দেয়। আমান তাদের নতুন জীবনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে তাদের অভিনন্দন জানায়। বিয়ের কয়েক মাস পর আমানকে হাসপাতালে দেখতে পাই। আমান ভীষণ অসুস্থ, সে হয়তো আর বাঁচবে না, তাই সকলেই আমানকে দেখতে হাসপাতালে এসেছে। আমানের এই অবস্থা দেখে শিব ও জিয়াও কান্না করছিল।
সেখানে থাকা সকলেই আমানের জন্য কান্না করছিল। এরপর তারা রোহিত ও নয়নাকে রুমে রেখে বাইরে যায়। আমান তখন নয়নাকে কাছে ডাকে। নয়না কাঁদতে কাঁদতে তার কাছে গিয়ে বসলে আমান বলে, বিয়ের পর একটু মোটা হয়ে গেছো। এই দুঃখের মাঝেও যেন আমান তাকে হাসানোর চেষ্টা করছিল, কিন্তু নয়না এটা মেনেই নিতে পারছিল না আমান এই পৃথিবী ছেড়ে চলে যাবে। নয়না এই কষ্ট সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে। এরপর আমান রোহিতকে কাছে ডেকে বলে, নয়না এখন থেকে শুধুই তোমার, তার খেয়াল রেখো। রোহিত ও আমানের কাছে চিরকৃতজ্ঞ। এই দৃশ্যটা খুবই হৃদয় বিদারক ছিল। এরপর 20 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমান আর বেঁচে নেই, তাই 20 বছর পর আমানের কথা ভেবে নয়না কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিল। নয়নার সাথে সেই ছোট্ট জিয়াকে দেখতে পাই, সে এখন বড় হয়ে গেছে। সেখানে রোহিতও চলে আসে। তাদের এখন খুব সুন্দর হ্যাপি একটা পরিবার রয়েছে। রোহিত ও নয়নার একটা মেয়ে সন্তানকে দেখতে পাই। তারা খুব সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু তাদের আজকের এই হ্যাপি ফ্যামিলি হওয়ার কারণ হচ্ছে আমান। তাই তারা আমানের কথা সব সময় স্মরণ করে। আমানকে ভুলে যাওয়া তাদের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।